আগামী বাজেটে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন বাড়ানো হবে 5 গুণ। এনজিওর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী। কাল ঢাকায় শুরু হচ্ছে আইপিইউ সম্মেলন। অংশ নেবেন বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্যরা। বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক অসমতা দূর করাই লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করলেও দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় এখনো পিছিয়ে। তৃণমূলের সমন্বয় বাড়ানোর তাগিদ। এবং রাজশাহী শহর রক্ষা বাঁধ টেকসই না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং না থাকার অভিযোগ। নদীর প্রবাহ বিশ্লেষণ করে বাঁধ নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে 5 দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর 136তম সম্মেলন। বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অসমতা মোকাবিলার লক্ষ্যে 132টি দেশের সংসদ সদস্যরা এই সম্মেলনে যোগ দেবেন। প্রথমবারের মতো বাংলাদেশে এই সম্মেলনের আয়োজনে বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা আয়োজকদের। বিশ্বব্যাপী বৈষম্য দূর করার লক্ষ্যে বিভিন্ন দেশের সংসদের স্পিকার ও সদস্যদের নিয়ে 1889 সালে গঠিত হয় আইপিইউ। 1972 সালে বাংলাদেশ এর সদস্য হলেও এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আইপিইউ এর 136তম সম্মেলনে বিভিন্ন দেশের পার্লামেন্টের 53 জন স্পিকার সহ 132টি দেশের 650 জন সংসদ সদস্য অংশ নেবেন। সম্মেলনে এবারের প্রতিপাদ্য বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা সহ টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দেশগুলোর অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহণকারীরা। বিশ্বায়নের যে বিভিন্ন চ্যালেঞ্জ, যেগুলো পৃথিবীর সকল দেশই এবং তাদের জনগণই মোটামুটি এর প্রভাব এবং এই ধরনের সমস্যার সম্মুখীন, এই জায়গাগুলোতে বিশ্বের পার্লামেন্টেরিয়ানরা কি চিন্তা করছেন এবং বিশেষ করে এই আইপিইউ সম্মেলনের এবারের যে মূল প্রতিপাদ্য রিড্রেসিং ইনইকুয়ালিটি, অর্থাৎ বৈষম্য দূরীকরণ, তো সেই জায়গাতে আমরা সমন্বিতভাবে কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলোই এখানে আলোচিত হবে। আইপিইউ এর সদস্য দেশগুলোর নারী সংসদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উইমেন এমপি এর 25তম সেশন। এতে উদ্বোধনী বক্তব্য রাখবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেতা নারী, স্পিকার নারী, এই যে একটা বাংলাদেশ সংসদের যে একটা অনন্য বৈশিষ্ট্য, সেই বিষয়টি তো অবশ্যই সামনে আসবে। সেই সাথে আমাদের সামগ্রিক যে নারী ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সেই অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণে যে কাজগুলো বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করছে, এগুলো কিন্তু মডেল হিসেবে বিবেচিত হতে পারে। আইপিইউ এর প্রেসিডেন্ট বলছেন, এই সম্মেলন বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। বাংলাদেশের মানুষকে বিশ্ব সংসদীয় সম্প্রদায় কিভাবে দেখছে, যে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, আমার তো মনে হয় এটা অনেক বড় একটা শোকেস করার একটা সুযোগ এবং আমি আশা করি যে সেই সুযোগ আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করব এবং বাংলাদেশ যে পৃথিবীর সাথে উই আর রেডি টু ডু বিজনেস, এই বার্তাটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। 1 এপ্রিল সন্ধ্যা 7:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আইপিইউ অ্যাসেম্বলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে এই আয়োজন, আর এর পাশেই চলবে আইপিইউ বাণিজ্য মেলা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা এখন বিশ্ব স্বীকৃত। দেশে দুর্যোগের ঘটনার প্রাণহানির সংখ্যা বহুলাংশে কমেছে, তবে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় এখনও সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ঝুঁকি হ্রাস প্রকল্প গ্রহণ সহ তৃণমূলের সমন্বয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ দেয়া সহ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। ভূপ্রকৃতিগত কারণে এদেশের মানুষকে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। আর দুর্যোগপূর্ণ মাসগুলো, বিশেষ করে এপ্রিল, মে ও নভেম্বর ডিসেম্বরে উপকূলীয় ও নদীপাড়ের মানুষের সেই সংগ্রাম কয়েকগুণ বেড়ে যায়।
একসময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো দুর্যোগে হাজারের উপরে কখনো কখনো লক্ষাধিক প্রাণহানি হতো, কিন্তু এখন সে দৃশ্যপট পাল্টে গেছে। বিভিন্ন সংস্থার মতে প্রাকৃতিক দুর্যোগের আগাম সংকেত, তথ্য প্রযুক্তির ব্যবহার, স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণের কারণে প্রাকৃতিক দুর্যোগের ব্যবস্থাপনা ও প্রস্তুতিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তৎপরতার কারণে দুর্যোগ নিপীড়িত এই বাংলাদেশে প্রাণহানির সংখ্যা এখন অনেকটাই কমে এসেছে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে 1991 সালের এপ্রিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে 1,38,200 মানুষ প্রাণ হারায়। 2007 সালে চিডোরে মৃত্যু হয়েছিল 3,363 জনের এবং 2016 সালে রোয়ানোতে মাত্র 24 জন প্রাণ হারায়। আগে তো মানুষ জানাশোনা করতো না, জানতো না, বুঝতো না। এখন এই জায়গা দাঁড়াই রয়েছি, নদী এসে গড়িয়ে পড়লো, তখন আমরা তো মরে গেলাম। আর এখন শুনি মানুষের মুখে শুনি মাইকিং করে। এখন যোগাযোগ ভালো হয়েছে, নৌকাতুন চলায় না কিংবা গিলি মরে না। নদীতে আকাশে কালো হয়, টেন্ডেস্টার বলে খবর পাওয়া যায়। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় করা গেলে সম্পদের ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব বলে অভিমত এই বিশেষজ্ঞের। প্রপার টেকনোলজিকে অ্যাডাপ্ট করে অতীতে যখন এই এমব্যাঙ্কমেন্টগুলো করা হয় তখন কিন্তু করা হয়নি। সুতরাং এই এমব্যাঙ্কমেন্টগুলোকে আমাদের আরো স্ট্রেংথেন করা দরকার। সমন্বয়ের সমস্যার কথা অস্বীকার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বললেন, স্থানীয় পর্যায়ে দক্ষতা বাড়াতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র নির্মাণ, আশ্রয়কেন্দ্রের ডাটাবেস তৈরি। গত বছরও আমরা 4টা রাফ সি রেস্কিউ বোট ক্রয় করে কোস্টগার্ডকে প্রদান করেছি। এছাড়া প্রায় 50,000 স্বেচ্ছাসেবক এবং 13 লাখ স্কাউটকে দুর্যোগ মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। সম্পৃক্ত থাকেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। 2017-2018 অর্থ বছরের বাজেটে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন 5 গুণ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে এনইসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। আলোচনায় অংশ নেন 24টি এনজিওর শীর্ষ 30 জন প্রতিনিধি। এ সময় বক্তারা তাদের বিভিন্ন পরামর্শ তুলে ধরে বলেন, আসন্ন বাজেটে নারী ও শিশুদের জন্য বরাদ্দ বাড়ানো, বিদেশ বিমুখ করতে সরকার প্রধান থেকে শুরু করে সবার জন্য চিকিৎসা ব্যবস্থা উন্নীতকরণ, অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন ও এনজিও পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য বিশেষভাবে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। দেশে তামাক ব্যবহার কমিয়ে আনতে আগামী 2 বছরের মধ্যে বিড়ির উৎপাদন ও ব্যবহার বাতিল করতে আসন্ন বাজেটে প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। 2021 সালের মধ্যে আমরা বিশেষ করে প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল এবং বস্তি এলাকায় এটা একটু অনুরোধ করব মিড ডে মিল কর্মসূচিটা চালু করার জন্য। প্রধানমন্ত্রী যে প্রধানকে অনুসরণ করে যে উনি দেশের চিকিৎসা নেবেন সেইটাকে অনুসরণ করার জন্য মন্ত্রী এবং অন্যদেরকেও যাতে বিদেশের চিকিৎসা না নেয় সেটার জন্য একত্র হবে। বেতনকে একবারে 5 গুণ করা হবে। থ্যাংক ইউ। 5 গুণ করা হবে। 12 টাকা হবে, 7 টাকা হবে। একবারে 5 গুণ করছি, দেখি কি। সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে ট্যানারি কারখানাগুলো সরানোর বিষয়ে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ট্যানারি মালিকরা। গতকাল ট্যানারি সরানোর বিষয়ে আদালতের রায় বহাল রাখার পর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। তবে সাভারের চামড়া শিল্পনগরীতে অচিরেই গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা সিইটিপি নির্মাণ সম্পূর্ণ না করলে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্যানারি মালিকরা। মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটার বাস্তবায়ন আমরাই করে দিব, আমরাই আমাদের ইউটিলিটি সার্ভিস সারেন্ডার করে দিব। সরকারের কাছে আমাদের দাবিগুলো থাকবে যে আমাদের যে সহজ শর্তে ঋণগুলো দেওয়া, আমাদের যে সাভারে আজকে জমি দিয়েছে সেই জমির মূল্য পরিশোধ করে দেওয়ার পর আমাদেরকে রেজিস্ট্রেশন করে দেয় নাই। ক্লাস্ট এবং ফিনিশডের জন্য আমাদের গ্যাসের প্রয়োজন, সাভার একটা ট্যানেরও গ্যাস এই পর্যন্ত পানি। সুতরাং আপনার অটোমেটিক কিন্তু আপনার ব্যবসা আমরা বন্ধ করে দিতে পারি। এসএমই খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে সারা দেশে 10,000 তরুণকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার কনফারেন্স রুমে এক সেমিনারে এই কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় সারা দেশে বছরব্যাপী 5টি খাতে প্রশিক্ষণ দেওয়া হবে। শাখাগুলো হলো আইসিটি, গার্মেন্টস, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল
ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স। সেমিনারে বক্তারা উদ্যোক্তা তৈরিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসএমই খাতে ঋণ দানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। রাজশাহীর পদ্মা নদীর শহর রক্ষা বাঁধ 6 মাসও টেকসই না হওয়ায় ক্ষুব্ধ তীরের বাসিন্দারা। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং এর অভাবে এক কাজ বারবার করতে হচ্ছে, এতে হুমকির মুখে পড়ছেন শহরবাসী। এই অবস্থায় পদ্মা নদীর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বাঁধ নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুন আল রকির রিপোর্টে। গেল বর্ষা মৌসুমে ভূমিগ্রাসী হয়ে উঠেছিল প্রমত্তা পদ্মা। পদ্মা তখন গ্রাস করেছে শত শত একর জমি আর বসতভিটা হারিয়ে যাদের অনেকে এখন নিঃস্ব। সে সময় পদ্মার প্রবল স্রোতে শহর রক্ষা বাঁধের টিবাদ, পঞ্চবট্টি, জিয়ানগর, ইউসুফপুর সহ বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে পার বাঁধাইয়ের জন্য 1.5 কোটি টাকার সিসি ব্লকের কাজ শুরু করে, যা 6 মাসও টেকসই হয়নি। দেবে পানিতে বসে গেছে। এখন পুনরায় সে কাজ শুরু হলেও বাঁধের স্থায়িত্ব নিয়ে চিন্তিত পদ্মা তীরবর্তী বাসিন্দারা। কদিন আগে করেছে, সামনে বর্ষাতে করেছে, করার পরে আবার ভেঙে গেছে। স্থায়ী ব্যবস্থা না নিলে এটা আবারও এভাবে বর্ষার সময় আবার এরকম অবস্থা হবে। সংশ্লিষ্ট ঠিকাদার দায় চাপালেন প্রাকৃতিক দুর্যোগের উপর। আগুন, পানি আর বাতাস, এই কাছে কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে না। তবে আমাদের সবারই তো এটার প্রতি একটা আলাদা কেয়ার আছে। এই অবস্থায় নদীর চারিত্রিক বৈশিষ্ট্য সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে স্থায়ী বাঁধ নির্মাণের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। সূক্ষ্ম আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে এই যদি রিভার প্রোটেকশন ওয়ার্কগুলো আমরা করতে পারি, স্থায়িত্ব যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি জনমনে যে আতঙ্ক যেটা ছড়ায়ে পড়ে এইটাও দূর করা সম্ভব। তবে যথাযথ মনিটরিং ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতেই শহর রক্ষা বাঁধের কাজ করা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। কাজের কোনো গাফিলতি নাই। এটা আসলে হয়তোবা আমরা যেভাবে আগে কাজটা করছিলাম, মাটির ভিতরের সিচুয়েশনটা কিছু চেঞ্জ হওয়ার কারণে ওইটা আসলে টিকে নাই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এবার শুষ্ক মৌসুমে 268 কোটি টাকা ব্যয়ে জিয়ানগর থেকে বুলনপুর পর্যন্ত 5 কিলোমিটার শহর রক্ষা বাঁধের কাজ শুরু হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে 3 দিনব্যাপী পর্যটন মেলা। ঢাকা ট্রাভেল স্মার্ট নামের এই মেলার আজ দ্বিতীয় দিন। মেলায় আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ। কাজল, মূলত ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন মনিটরের আয়োজনে কিন্তু ঢাকাতে চলছে আন্তর্জাতিক যে পর্যটন মেলা, এবং পর্যটন মেলাটা কিন্তু 3 দিনের আয়োজন করা হয়েছে। আজকের দ্বিতীয় দিন। গতকাল আপনি জানেন যে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উদ্বোধন করেছেন, এবং গতকালের পরে আজকের দ্বিতীয় দিন। এবং যেহেতু আজকে শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু যে সরকারি ছুটি রয়েছে, সেই সরকারি ছুটিতে কিন্তু মেলাতে অনেকেই আসছেন। কিভাবে দেশের মধ্যে বিভিন্ন পর্যটন জায়গাগুলোতে ঘোরা যায়, কিংবা দেশের বাইরের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে কিভাবে ঘুরে দেখা যায়, কিংবা সহজে যে প্যাকেজগুলো রয়েছে, আপনি জানেন যে বিভিন্ন ট্যুর অপারেটররা বিভিন্ন ধরনের প্যাকেজের আয়োজন করে থাকে। সেই প্যাকেজের খুঁজেই কিন্তু অনেক যারা ভ্রমণ পিয়াসী রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। এবং এই মেলাতে আরেকটি বিষয় যে দেশের বাইরে থেকেও বেশ কিছু ট্যুর অপারেটর কিংবা ট্রাভেলস এজেন্ট কিন্তু মেলাতে অংশগ্রহণ করেছেন। দেশের বাইরে যারা ঘুরতে যেতে চায় তারা আসলে এখান থেকে সহজেই বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার পাশাপাশি সহজ কিছু প্যাকেজের কিন্তু তারা এখান থেকে জানতে পারছেন। একই সঙ্গে বাংলাদেশের যে পর্যটন জায়গাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু দেশের বাইরে যারা এজেন্ট রয়েছে তারা কিন্তু আসলে ধারণা নিতে পারছেন। দেশের বাইরে থেকেও পর্যটক আসবে এমনটা কিন্তু আসলে আয়োজকদেরও লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিমান সংস্থা, সরকারি এবং বেসরকারি যে বিমান সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু মেলাতে অংশগ্রহণ করছেন। সহজে এবং স্বাচ্ছন্দ্যে এবং সাধ্যের মধ্যে বিভিন্ন প্যাকেজ তারা নিয়ে এসেছেন। মেলা উপলক্ষে তারা বিশেষ ছাড়েরও কিন্তু ব্যবস্থা করছেন। এবং যারা মেলাতে আসলে এখানে দেখতে এসেছেন, অর্থাৎ যারা দর্শনার্থী, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মেলার মাধ্যমে তারা সহজেই একই জায়গায় বিভিন্ন
ট্যুর অপারেটরদের দেশি এবং দেশের বাইরের যে ট্যুর অপারেটরগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তথ্য পাচ্ছেন। আসলে মূলত মেলার আয়োজনটা নিজেদের প্রচারের জন্য হলেও এখান থেকে আসলে বিভিন্ন ধরনের যারা ট্যুর প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো কিন্তু আসলে সেল করছেন। একই সঙ্গে বিভিন্ন তথ্য তারা দিয়ে দিচ্ছেন এখান থেকে যে কত সহজে দেশের মধ্যে কিংবা দেশের বাইরে আসলে ভ্রমণ করা যায়। এবং একই সঙ্গে আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে যে বড় বড় যে 5 স্টার কিংবা 4 স্টার যে হোটেলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু মেলাতে অংশগ্রহণ করা হয়েছে। তাদেরকে নিয়ে মূলত এখানে মূলত আসলে 50টির মতো স্টল তারা এখানে রয়েছে এবং সেই স্টলগুলো 50টির মতো স্টলে বিভিন্ন ধরনের যে আয়োজন রয়েছে সেই আয়োজনগুলো কিন্তু তারা প্রদর্শন করছে। নিজেদের যে ট্যুর স্পটগুলো রয়েছে থেকে শুরু করে দেশের বাইরের ট্যুর স্পটগুলো সম্পর্কে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এর ফলে দেশের মধ্যে যারা ভ্রমণ পিপাসী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছেন। এবং আজকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এবং আগামীকাল শেষ দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে মেলা প্রাঙ্গণ এবং সবাই এসে ভ্রমণ বিষয়ক সব ধরনের তথ্য পাবেন এমনটা কিন্তু জানিয়েছেন এখানকার যে আয়োজক রয়েছে। তো মোটামুটি কাজল এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ভ্রমণ মেলার সর্বশেষ। দর্শক, রাজধানীর সোনারগাঁ হোটেলে চলছে পর্যটন মেলা, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ ছিলাম সেখানে। এবার ফুলের মেলা নিয়ে একটি রিপোর্ট। ভালোবাসা, স্নেহ, আনন্দ, উৎসব, শোক সবকিছুর প্রকাশেই ফুলের ব্যবহার হয়। এই ফুল নিয়েই রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন করা হয়েছে ফ্লাইওভার ফেস্টিভ্যালের, যা চলবে আগামীকাল পর্যন্ত। নানা রঙের, নানা গন্ধের ফুলের সৌরভে বিমোহিত মেলায় আসা দর্শনার্থীরা। আয়োজকরা বলছেন, দেশে কৃষকদের উৎপাদন করা ফুলের জনপ্রিয়তা বাড়ানোই তাদের উদ্দেশ্য। একই সঙ্গে তারা চান দেশের বাজারে উৎপাদিত ফুল আন্তর্জাতিকভাবে রপ্তানি করতে। নানা রঙের ফুলের নানা সৌরভে বিমোহিত মেলায় আসা সব বয়সী মানুষ। ইট পাথরের এই নগর জীবনের মানুষ মেলায় এসে দেখছেন এক টুকরো স্বর্গীয় দৃশ্য, মেতেছে বাঁধ ভাঙা আনন্দে। অভিভাবকদের সাথে মেলায় আসা শিশুরা মেতেছে নানা রকম খেলায়, তাদের আনন্দই যেন সব থেকে বেশি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে, নানা রকম ফুল দেখি। এখানে আমি অনেক রকমের ফুল দেখেছি, আমার অনেক ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি ফুল সম্পর্কে। বিভিন্ন ধরনের ফুল দেখেছি, এই ফুল দেখে আমার ভালো লেগেছে, আমি যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। এতগুলা ফুল বা এত ভ্যারাইটিস ফুল দেখে একটু অন্যরকমই লাগছে। স্টলের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন জিনিস। দেশের কৃষকদের উৎপাদন করা নানা ধরনের ফুলের দেখা মিলেছে স্টলগুলোতে। দেশে ফুলের চাষ করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সবাই জানে না। আর আমরা আমাদের নিজস্ব ফুলগুলো নিয়ে এখানে আয়োজন করেছি, বিভিন্ন ফুল নিয়ে এসেছি যাতে দর্শকরা সমস্ত ফুলগুলো চিনতে পারে। দর্শক আসছে, ওনারা দেখছে, কথা বলছে আমাদের সাথে, আমরা ওনাদের আনন্দ দিতে পারতেছি। দেশে বিভিন্ন জাতের ফুলের জনপ্রিয়তা বাড়ানো সহ ফুলের বাজার তৈরি করা এবং দেশের বাইরে রপ্তানির পরিকল্পনার কথা জানান সহ আয়োজক। কৃষক পর্যায়ে যে দেশি ফুলগুলো উৎপাদিত হচ্ছে, সেগুলো বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। সে জানলে যেহেতু সমস্ত মানুষগুলো ঢাকাবাসী সবাই আসছে, তারা কিন্তু ফুলের প্রতি একটা প্রীতি বেড়ে যাবে এবং পরবর্তীতে তারাই কিন্তু আমাদের কনজিউমার হবে। সারা ওয়ার্ল্ডে এখন ফ্লাওয়ার ডিমান্ড আছে, আমরা কোয়ালিটি ফ্লাওয়ার প্রোডাকশন করলে সেটা ইন্টারন্যাশনাল মার্কেট আমরা খুঁজে বেড়াতে পারবো। এই মেলার মাধ্যমে কিন্তু একটা স্কোপ হবে। 3 দিনব্যাপী ফ্লাওয়ার ফেস্টিভ্যালের এই আয়োজন ফুলের বাজার তৈরি এবং কৃষকদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বাংলা একাডেমিতে আয়োজিত ফ্লাওয়ার ফেস্টিভ্যালে এই মুহূর্তে আছেন সহকর্মী তানিন মেহেদি। এসব আয়োজনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে তিনি। তানিন, নাগরিক জীবনের শত ব্যস্ততার মাঝেও নগরবাসীদের কিন্তু দম ফেলার সুযোগ থাকে না, কিন্তু আজকে সাপ্তাহিক ছুটির দিনে আমরা দেখতে পাচ্ছি যেটি যে বাংলা একাডেমির প্রাঙ্গণে যেখানে আসলে বই মেলা হয়ে থাকে। আমরা আসলে বাংলা একাডেমিকে বই মেলা হিসেবেই বেশি চিন্তা অভ্যস্ত এবং বই মেলার সময় আমরা দেখি যে বাংলা একাডেমি চত্বরে সাধারণ মানুষের যে মিলন মেলা হয়, কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে এই যে ফুল মেলাকে ঘিরে বাংলা একাডেমির চত্বরে সাধারণ মানুষ এবং নগরবাসী যারা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের মিলন মেলাই বলা যায়। ফুল প্রেমী বলেন কিংবা ফুল দেখতে আসা মানুষজন বলেন, সে মানুষজন সকাল থেকেই আমরা দেখেছি যে তারা ভিড় জমাচ্ছেন বাংলা একাডেমি চত্বরে। যে ফুল উৎসব হচ্ছে সেই ফুল উৎসবকে কেন্দ্র করে আমরা এখানকার যারা আয়োজক রয়েছেন আয়োজকদের সঙ্গে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যেখানে 14টি প্যাভিলিয়ন রয়েছে এবং 33টির মতো স্টল রয়েছে এই ফুল মেলাকে কেন্দ্র করে। এবং আসলে ঢাকার আশপাশের যেসব ফুলের স্টল রয়েছে বিভিন্ন এলাকাতে, শাহবাগ, বনানী, গুলশান,
ধানমন্ডি সেই সব জায়গার যে ফুলের দোকানগুলো রয়েছে তারা যে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন যে আয়োজন করে থাকেন, বিভিন্ন ডিজাইনের স্টেজ করে থাকেন, বিভিন্ন রকমের ডিজাইন করে থাকেন, সেই ডিজাইনগুলো কিন্তু তারা এখানে তাদের স্টলগুলোতে তারা এখানে প্রদর্শন করছেন। পাশাপাশি এখানে কিন্তু নগদ ফুল বিক্রি হচ্ছে এবং আমরা যারা ফুল বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে দেখেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটি দেখেছি যে ফুল মেলায় যে ফুল বিক্রি হচ্ছে সেই ফুল কিন্তু অন্যান্য জায়গায় শাহবাগের যে ফুলের দোকানগুলো রয়েছে সেই ফুলের দোকান যে খুচরা দামে যে ফুল বিক্রি হয় সেই রকম মূল্যেই ফুল বিক্রি হচ্ছে, অর্থাৎ বাড়তি দামে কিন্তু ফুল বিক্রি হচ্ছে না। সেই কারণে আমরা দেখেছি যে সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তারা দর্শনার্থীরা এখানে এসে কিন্তু ফুল কিনছেন। এবং আরেকটু জানিয়ে রাখছি এখানে কিন্তু ফুলের যে স্টল রয়েছে, ফুলের স্টলের পাশাপাশি কিন্তু ইন্টেরিয়র ডিজাইন বা ইভেন্ট ম্যানেজমেন্টেরও বেশ কয়েকটি স্টল রয়েছে যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং তারাও বিভিন্ন অফার দিচ্ছেন এই মেলাকে কেন্দ্র করে। তো কাজল, মেলা চলবে আগামীকালকে পর্যন্ত এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। কাজল। দর্শক, বাংলা একাডেমিতে ফুল মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে আমরা কালকে আপনারা জানেন গতকাল আমরা যে ফলাফলটা ঘোষণা করেছি এটা বেসরকারি ফলাফল ছিল। আমরা যে দুটা কুমিল্লা টাউন হলে যে ফলাফলটা দিয়েছিলাম, আজকে আমরা লিখিত ফলাফলটা আপনাদেরকে ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে দিয়ে দেব, আমার স্বাক্ষরিত ফলাফল। তো ফলাফলে আমরা প্রথমে মেয়র প্রার্থীর ফলাফলটা আমরা ঘোষণা করছি। এখানে মোট ভোট কেন্দ্রের ফলাফল 103টা ছিল ভোট কেন্দ্র, সেখানে আমরা ফলাফল দিচ্ছি 101টা। মোট ভোটারের সংখ্যা ছিল 2,07,566। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আঞ্জুম সুলতানা নৌকা 57,863। মার্কা ছিল নৌকা। মোহাম্মদ মনিরুল হক ধানের শীষ 68,948। মোহাম্মদ মামুনুর রশিদ টেবিল ঘড়ি 766। শিরিন আক্তার তারা 283। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল 1,27,860। বাতিলকৃত ভোটের সংখ্যা 4,830। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,32,690। স্থগিত ভোট কেন্দ্রের সংখ্যা 2 এবং স্থগিত ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল 5,255। আমরা যেহেতু বন্ধ ঘোষিত যে দুইটা কেন্দ্রের টোটাল ভোটের পার্থক্য, মেয়র প্রার্থী হিসাবে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী প্রথম প্রতিদ্বন্দ্বীর সাথে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীর পার্থক্য বেশি হয় 11,085। আর আমাদের যে দুইটা কেন্দ্রের স্থগিত আছে তার ভোটার সংখ্যা 5,255। সুতরাং এখানে পুনর্নির্বাচনের দরকার নাই মেয়র প্রার্থীর জন্য এবং মেয়রের সর্বোচ্চ 68,948 ভোট পেয়েছেন এবং পার্থক্য ওই দুইটা ভোটের থেকে অনেক বেশি। সুতরাং সরকারিভাবে আমি জনাব মোহাম্মদ মনিরুল হক ধানের শীষকে আমরা বিজয় হিসাবে ঘোষণা করি। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। এতক্ষণ ছিলাম সেখানে। রাজধানীর কাঁচা বাজারে কমেছে প্রায় সব ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম। বিক্রেতাদের দাবি সরবরাহ ভালো থাকায় নিম্নমুখী রয়েছে সবজির দাম। তবে দাম কমার কথা মানতে নারাজ ক্রেতারা। মাছের বাজারে চাষের মাছের দাম কিছুটা কম থাকলেও ঊর্ধ্বমুখী রয়েছে প্রায় সব ধরনের নদীর মাছের দাম। তবে অপরিবর্তিত রয়েছে ডিম, মুরগি, খাসি ও গরুর মাংসের দাম। রাজধানী কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর পলাশী কাঁচা বাজারে বেচাকেনার নিত্যদিনের দৃশ্য এটি। বিক্রেতাদের দাবি গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। তবে তা মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন বাজার মনিটরিং করলে কাঙ্ক্ষিত দামেই কিনতে পারবেন সব ধরনের সবজি। ধন্দল 80 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, কোথাও 70 টাকা কেজি যাচ্ছে। এত দাম দিয়ে তো আসলে সবজি খাওয়া যায় না। গ্রামের মানুষ মনে করেন যে আলুর কেজি বেচে 2 টাকা 5 টাকা, আর এখানে এসে 20 টাকা হয়ে যায়। এখন স্বাভাবিক মনে হয় আমার কাছে, মানে কিছুদিন আগে যেরকম ছিল সবজির দাম ওরকমই আছে। একটু কমাইলে আমাদের জন্য ভালো, আমরা মিডিয়াম ফ্যামিলি। এই বাজারে একটু দাম বেশি, শুক্রবার অন্তত একটু বেশি থাকে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দাম অনেক কম আছে বাজারে। পটল আছে 40 টাকা, ভেন্ডি 40 টাকা, চিচিঙ্গা 40 টাকা কেজি, ঝিঙ্গা 50 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, করলা 50 টাকা কেজি। মাছের বাজারে নদীর মাছের দাম চড়া থাকলেও কিছুটা কম দামেই পাওয়া যাচ্ছে চাষের মাছ। তবে ইলিশ ধরা বন্ধ থাকায় দেশি ইলিশ না পাওয়া গেলেও চড়া দামেই বিক্রি হচ্ছে বার্মার ইলিশ। এদিকে ক্রেতাদের অভিযোগ দাম বেড়েছে সব ধরনের মাছের। আগে আমরা তো খুব কম প্রাইসে কিনতে পারতাম, মিডে খুব ভালো ছিল। এখন কিছু কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম। দামটা তুলনামূলকভাবে তো বেশি, মানে অনেক বেশি। দু এক পদ মাছের দাম একটু বেশি বাড়তে, সেটা হলো নদীর চিংড়ি মাছের, এটা একটু দাম বেশি। এছাড়া যত মাছ আছে সব মাছের নিয়ন্ত্রণে ঠিক আছে। হঠাৎ করে মাছ চারপাশ থেকে আসতেছে ঢাকা শহরে, এই জন্য মাছের দামটা এখনো নিয়ন্ত্রণে আছে। ইলিশ মাছ 2 মাস অভিযান, 10 ইঞ্চির নিচে ধরা নিষেধ। তখন 10 ইঞ্চির নিচে ধরা মানে সবই ধরা নিষেধ। যাও আহে কিছু বার্মা থেকে, এটি ডবল দাম। রাজধানীর বাজারগুলোতে প্রতি হালি মুরগির ডিম 30 টাকা ও হাঁসের ডিম পাওয়া যাবে 40 টাকায়। আর দেশি মুরগি মানভেদে প্রতি পিস 300 থেকে 350 টাকা ও পাকিস্তানি মুরগি পাওয়া যাবে মানভেদে 200 থেকে 250 টাকায়। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা উল্লেখ করে এদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। বক্তারা বলেন, সন্তান কোন দিকে যায়, কার সঙ্গে মিশে, এ বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এছাড়া স্বাধীনতা বিরোধীদের বিষয়েও সোচ্চার থাকতে হবে সবাইকে। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সেই দিন কোনো কমান্ডার খুঁজে পাইনি। আমরা জুনিয়র এসব নেতৃবৃন্দ কবিচৌধুরী তারা এতই সুদৃঢ় করে। বর্তমানে ঘরে বসে তরুণ জনগোষ্ঠীর আয়ের অন্যতম একটি উৎস হল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মার্কেটের বিশ্ব বাজার ও বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিল্ড ইউর ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সে শীর্ষক এক কর্মশালা। এতে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান ও কোডার্স ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। নিরাপদ কর্মপরিবেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নামে একটি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, তৈরি পোশাক শিল্পের কর্মক্ষেত্রে সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক মৌলিক সমস্যার প্রতিরোধ ব্যবস্থা, কর্মীদের অধিকার এবং দায়িত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের উদ্দেশ্য। ক্যাম্পেইনকে সফল করতে মিডিয়া ব্যক্তিত্ব মোশাররফ করিমকে এর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। আগামী বাজেটে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন বাড়ানো হবে 5 গুণ। এনজিওর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী। কাল ঢাকায় শুরু হচ্ছে আইপিইউ সম্মেলন। অংশ নেবেন বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্যরা। বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক অসমতা দূর করার লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করলেও দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় এখনো পিছিয়ে। তৃণমূলের সমন্বয় বাড়ানোর তাগিদ। এবং রাজশাহী শহররক্ষা বাঁধ টেকসই না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং না থাকার অভিযোগ। নদী প্রবাহ বিশ্লেষণ করে বাঁধ নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।